কম্পাউন্ড, পজিটিভ নেগেটিভ, এইগুলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। এটা একটা লম্বা একটা চ্যাপ্টার, আপনাদেরকে আগে বলা হয়েছে। এগুলো বোঝার জন্য আপনাদের অনেক ব্যাপার, অনেক আসলে জিনিস জানতে হবে, বিশেষ করে ফ্রেজ, ক্লজ এবং ফাইনাইট ভার্ব, তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তারপরে কাকে বলে, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আপনাদের জানতে হবে। এখন এগুলো তো প্রথম ক্লাসে কিন্তু অনেক কিছু আলোচনা করা হয়েছিল, হ্যাঁ। এখন যেটা বিষয়টা, এগুলো আমি আবার নতুন করে একটু বলার চেষ্টা করছি, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো অন্যান্য বিষয়ে কিন্তু, অন্যান্য টপিক আলোচনা করার সময় কিন্তু এগুলো আমাদের লাগে। তো এখানে দেখেন, এখানে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে আমাদের ক্লজ এবং ফ্রেজ এগুলো কাকে বলে এবং কেন এগুলো আমাদের লাগবে। এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আলোচনা করার সময় এগুলো কেন লাগবে, এটা কিন্তু আপনাদের জানতে হবে। তো এখানে বিষয়গুলো হলো যে আমাদের এখানে যেহেতু সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড আছে, সেন্টেন্স আছে, আপনারা জানেন যে এইগুলো কিন্তু এসছে যে সেন্টেন্স কিন্তু দুই ধরনের হয়। সেটা হলো, একটা হলো অর্থের দিক থেকে সেন্টেন্স হলো 5 প্রকারের। সেটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এইগুলো আমরা বলি। আর হলো গঠনের দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকার। সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এই এই যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই জিনিসগুলো আলোচনা করার সময় কিন্তু আমাদের ওই যে ফ্রেজ এবং ক্লজ, এই শব্দ, এই জিনিসগুলো আলোচনা করতে হয়। তো এটা হলো ফ্রেজ কাকে বলে, এক কথায় বলতে গেলে ফ্রেজ হলো একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এটাকে আমরা বলি গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ হলো এমন এক কতগুলো শব্দ, একগুচ্ছ শব্দ, হ্যাঁ, একগুচ্ছ শব্দ, যেখানে কোনো সাবজেক্ট থাকে না, কোনো প্রেডিকেট থাকে না, বা কোনো সাবজেক্ট থাকে না এবং ফাইনাইট ভার্ব থাকে না। হ্যাঁ, এটা হলো ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি ফ্রেজ, আমরা যদি ডিফাইন করি, ইফ ইউ ডিফাইন এ ফ্রেজ, আমরা বলতে পারি ইন দিস উই ক্যান সে ইট ইন দিস ম্যানার, এভাবে বলতে পারি। সেটা হলো যে ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট বা প্রেডিকেট থাকবে না, হ্যাঁ। আর ক্লজ হলো, তাহলে ক্লজ কেমন হবে, ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। কিন্তু এগুলো কিন্তু পুরো একটা সেন্টেন্স হতে পারবে না, বা সেন্টেন্সের অংশ, মানে এটাকে বলে খণ্ড বাক্য। হ্যাঁ, এটা পুরো সেন্টেন্স না, কিন্তু সেন্টেন্সের একটা অংশ। হ্যাঁ, খণ্ড বাক্য যাকে বলে, আমরা ক্লজকে আমরা খণ্ড বাক্য বলতে পারি। এটা পূর্ণাঙ্গ কোনো সেন্টেন্স হবে না, কিন্তু মানে একটা সেন্টেন্সের অংশ হবে। ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে সিম্পল, কমপ্লেক্স এবং প্রিভিয়াস ক্লাসে এটা আলোচনা করেছিলাম যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে সে সম্পর্কে আমরা একটু ধারণা নিই। এটা ধারণা নেওয়ার আগে আমি কিন্তু ফ্রেজ এবং ক্লজ কাকে বলে আমি আরেকটু বলে রাখি। সেটা হলো, ফ্রেজ হলো, আবার একটু বলে রাখি, সেটা হলো ফ্রেজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি, ইংলিশে বলে এ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে কোনো সাবজেক্ট এবং কোনো ফাইনাইট ভার্ব থাকে না। আর ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি যেখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকে, হ্যাঁ। এটা হলো, এটা আমরা যখন আলোচনা করব সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, তখন কিন্তু এগুলো আমাদের লাগবে। সিম্পল সেন্টেন্স হলো, সিম্পল সেন্টেন্স হলো সিম্পল সিম্পল সেন্টেন্সকে আমরা যদি সংজ্ঞায়িত করি, ইফ উই ডিফাইন আ সিম্পল সেন্টেন্স, দেন উই হ্যাভ টু সে, আমাদেরকে বলতে হবে যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে তাকে সিম্পল সেন্টেন্স বলে। বুঝতে পেরেছেন? তাহলে যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকে সিম্পল সেন্টেন্স বলবে। এখন সিম্পল সেন্টেন্সটা বলবো কিভাবে, বুঝবো কিভাবে? সিম্পল সেন্টেন্স বোঝার কিন্তু অনেকগুলো উপায় আছে। সেটা হলো, সিম্পল সেন্টেন্স সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকতে পারে, বাই প্লাস জিরান থাকতে পারে, উইদাউট প্লাস জিরান থাকতে পারে, তারপর ইনিয়াস পার্ট অফ থাকতে পারে, তারপর শুধু টু থাকতে পারে, হ্যাঁ, এভাবে থাকতে পারে, বিকজ অফ থাকতে পারে, ইনস্পাইট অফ থাকতে পারে। এই সমস্ত ওয়ার্ড এবং ফ্রেজ গুলো থাকতে পারে। তাহলে এইগুলো থাকলে আমরা কিন্তু বুঝবো যে এগুলো হলো আচ্ছা। ওই যে সংজ্ঞা কিন্তু অনেকের ইয়ে হবে না, সংজ্ঞা কিন্তু অনেকে বুঝতে পারবে না। সংজ্ঞা দিতে গেলে সংজ্ঞা, সব জিনিসের সংজ্ঞা কিন্তু কঠিন, ডেফিনিশন কিন্তু কঠিন, এই জন্য আগে উদাহরণ দিতে হয়, পরে সংজ্ঞা দিতে হয়। এখন নতুন একটা আইডিয়া আসছে, আগে উদাহরণ, পরে হলো সংজ্ঞা। সংজ্ঞা সবসময় কঠিন হয়, এই জন্য আমরা আগে উদাহরণ বলি, এই জন্য পরে আমরা সংজ্ঞাটা বলি। সংজ্ঞা কিন্তু আমি আগে বলে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধা। সেটা হলো, সিম্পল সেন্টেন্স এমন হলো এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্স একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, তাকে হলো আমরা সিম্পল সেন্টেন্স বলি। এখন ফাইনাইট ভার্বটা কাকে বলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফাইনাইট ভার্বটা, আপনি ফাইনাইট ভার্ব শিখলে কিন্তু ভার্বের অনেক অনেক অংশ আপনার শেখা হয়ে যাচ্ছে, হ্যাঁ। ফাইনাইট ভার্বটা হলো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ শেষ হয়ে যায় এবং পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে, পার্সন, টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি যে কাম,
একটা শব্দ নিলাম কাম, সিওএমই কাম, একটা শব্দ নিলাম, এটা যদি আমি কোনো একটা টেন্সে ব্যবহার করি, তাহলে যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি ব্যবহার করি তাহলে আই কাম, কিন্তু হি যদি হয় তাহলে হয় হি কামস, আবার দে যদি হয় তাহলে দে কাম হয়। আবার যদি আপনি এটার প্রেজেন্ট ইনডেফিনিট বললাম, আবার যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে বলি তাহলে হবে দে, আই কেম, হি কেম, এরকম কিন্তু হবে। হ্যাঁ, আবার আপনি যদি ফিউচার টেন্স বলেন তাহলে আই উইল কাম, দে উইল কাম, এরকম কিন্তু হচ্ছে। তাহলে দেখুন পার্সন টেন্স এবং নাম্বার অনুসারে ভার্বটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা যে ভার্বটা পার্সন টেন্স এবং নাম্বার অনুসারে চেঞ্জ হবে সেটা হলো ফাইনাল ভার্ব, আর যে ভার্বটা চেঞ্জ হবে না সেটা হলো নন ফাইনাল ভার্ব। ইংলিশে নন ফাইনাল ভার্ব আছে তিনটা, সেটা হলো পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। পার্টিসিপল, জিরান্ড, জিরান্ড মানে ভার্বের সঙ্গে আইন যোগ, এবং ইনফিনিটিভ, এই 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 হলো এইগুলো ছাড়া সব হলো ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাল ভার্ব কি হলো? ফাইনাল ভার্ব হলো এমন একটা ভার্ব যে ভার্বটা হলো পার্সন টেন্স এবং নাম্বার অনুসারে চেঞ্জ হয়। কি অনুসারে চেঞ্জ হয়? তাহলে সেটা হলো পার্সন টেন্স এবং নাম্বার অনুসারে সেই ভার্বটা চেঞ্জ হয়। এবং যদি না হয় তাহলে কিন্তু সেটা আপনার ফাইনাল ভার্ব হবে না, সেটা হবে নন ফাইনাল ভার্ব। ইংলিশে নন ফাইনাল ভার্ব আছে তিনটা, সেটা হলো পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ। পার্টিসিপল, জিরান্ড এবং ইনফিনিটিভ, এই তিনটা বিষয় হলো নন ফাইনাল ভার্ব। আর বাকি যত ভার্ব আছে সেগুলো সবই ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা এখন উদাহরণ যদি দিতে যাই, তাহলে উদাহরণ দিতে গেলে কিন্তু আমাদের যেটা সবচেয়ে সোজা, তো আমি এখানে একটা সহজ সেন্টেন্স নিচ্ছি আপনাদের জন্য। সেটা হলো, যেমন দেখেন, আচ্ছা এটা আমি বলেছিলাম এই যে ট্রান্সফরমেশনের মধ্যে কিন্তু আপনার ভয়েস নিয়ে আলোচনা আছে। একটা সেন্টেন্স আমি যদি বলি যে সিন্স হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড, আমাদের একটা সেন্টেন্স নিলাম, সিন্স হি ওয়ার্কড হার্ড হি সাকসিডেড। এখন সিন্স হি ওয়ার্কড হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, আর হি সাকসিডেড সে সফল হয়েছিল। এখন সিন্স হি ওয়ার্কড হার্ড, এই সেন্টেন্সটা বললে কিন্তু আরো কিছু মানে এই সেন্টেন্স দ্বারা কিন্তু কোনো সেন্টেন্স পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। হ্যাঁ, পূর্ণাঙ্গ সেন্টেন্স যখন হবে না, আচ্ছা আপনাদের ওই যে ফ্রেজ ক্লজ নিয়ে আলোচনা করার সময় আরেকটা মানে জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো ক্লজ হলো তিন প্রকারের হয়, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ হলো তিন প্রকার, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল, হ্যাঁ, প্রিন্সিপাল দুই ধরনের, একটা হলো প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে নীতি, হ্যাঁ, আর একটা হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে প্রধান। হ্যাঁ, আমরা এইভাবে উচ্চারণ করি বোঝার সুবিধার্থে, কিন্তু প্রিন্সিপাল এইটা হলো মানে প্রধান বা অধ্যক্ষ, হ্যাঁ, এইভাবে বলি। সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, হ্যাঁ, একসঙ্গে বললে হয় সাবঅর্ডিনেট, 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 হ্যাঁ। তো সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, তাহলে তিন ধরনের ক্লজ হয়, তিন ধরনের, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে আসছে। এখানে প্রথম যে আমি সেন্টেন্সটা নিয়েছিলাম সেটা হলো সিন্স ইউ ওয়ার্ক হার্ড, যখন সে, যেহেতু সে, সিন্স মানে কিন্তু যেহেতু, এখানে কিন্তু সিন্স মানে কিন্তু ওই যে সময়ের জন্য যে সিন্সটা ব্যবহৃত হয় সেটা কিন্তু নয়। এটা সিন্স ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট সিম্পল টেন্স, হি সাকসিডেড সে সফলকাম হয়েছিল। এখানে সিন্স ওয়ার্ক হার্ড এটা কিন্তু একটা সেন্টেন্স, এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা ওই সেন্টেন্সের অর্থ কিন্তু শেষ হচ্ছে না, আরো কিছু বলার থাকে। মানে হলো এইটা হলো যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বলার বাকি থাকে সেটা সাবঅর্ডিনেট ক্লজ হয়। আর যে সেন্টেন্স দিয়ে কোনো কিছু বলার বাকি থাকে না, পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে আমরা বলি হলো প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইখানে কিন্তু আমরা শিখে নিয়েছি বা শিখে নিচ্ছি সেটা প্রিন্সিপাল ক্লজ কাকে বলে, সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে, কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে। তাহলে প্রিন্সিপাল ক্লজটা হলো অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। প্রিন্সিপাল ক্লজ ডাজ নট ডিপেন্ড অন আদার ক্লজ, অন্য ক্লজের উপর নির্ভর করে না। ইট ক্যান এক্সপ্রেস ইটস মিনিংস ইটসেলফ, এটা নিজেই এটার অর্থ প্রকাশ করতে পারে, বাট সাবঅর্ডিনেট ক্লজ ডাজন্ট, বাট সাবঅর্ডিনেট ক্লজ ক্যানট, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ পারে না। সাবঅর্ডিনেট ক্লজ অর্থ প্রকাশ করতে পারে না। সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজ উপরে নির্ভর করে, কিন্তু প্রিন্সিপাল ক্লজ কখনো সাবঅর্ডিনেট ক্লজের উপর নির্ভর করে না। আসলে কি প্রিন্সিপাল কি কারোর উপর নির্ভর করে টু মেক এনি ডিসিশন?
কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় কি নির্ভর করে? প্রিন্সিপাল। প্রিন্সিপাল নিজে নিজে কিন্তু অনেক কিছু করতে পারে। আমাদেরকে, আমাদের উপরে যারা টিচার, তাদের উপরে অনেক কিছু বলতে পারে যে তুমি এটা, আপনি এটা করেন, এটা করেন, কিন্তু প্রিন্সিপাল কিন্তু এটা সি অথবা হি অর হি ক্যান মেক এনি ডিসিশন হিমসেলফ অর হারসেলফ। সে ওনারা নিজে নিজে কোনো কিছু ইয়ে করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে, এই জন্য কোনো কিছু নিতে পারে যখন ইন্ডিপেন্ডেন্টলি। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে হলো স্বাধীন, যে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না। হ্যাঁ, তাহলে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্রিন্সিপাল ক্লজ, ক্লজ হলো তিন প্রকার, সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। আর ক্লজটাকে বলে, ক্লজ হলো এমন কতগুলো শব্দের সমষ্টি, এ গ্রুপ অফ ওয়ার্ডস। এটা বলে এই গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকবে। সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকলে সেটা হলো প্রিন্সিপাল ক্লজ, সেটা হলো ইয়ে ক্লজ। আর যেখানে সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব থাকে না সেটা হলো ফ্রেজ। ইংলিশে অনেক ধরনের ফ্রেজ আছে। আবার ক্লজ আলোচনা করার সময় আমরা যখন ট্রান্সফরমেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তখন আমাদের ওই যে ক্লজ গুলো আমাদের আলোচনা করতে হচ্ছে, কারণ এটা আমাদের এর সঙ্গে সরাসরি ইট ইজ ইন্টার রিলেটেড। হ্যাঁ, ইউ ক্যানট সেপারেট ইট ফ্রম দ্য লেসন, ফ্রম দ্য টপিক। এটা কিন্তু আলাদা করা যাচ্ছে না, এই জন্য আমরা এখানে আলোচনা করছি। আচ্ছা, তো এখন আমরা যে সেন্টেন্সটা নিয়েছিলাম, সিন্স ইউ ওয়ার্ক হার্ড, যেহেতু সে, সিন্স মানে কিন্তু যেহেতু, এখানে মিনিংটা আপনারা, মিনিংটা, অর্থটা যদি বোঝার চেষ্টা করুন। যেখানে আপনি এবং যখন আপনারা অর্থটা বুঝতে পারবেন, তখন মনে করবেন যে আমার উত্তরটা অর্ধেক হয়ে গেছে। এখনকার বাচ্চাদের ব্যাপারে একটা কথা বলি, তারা কখনো অর্থ জানার চেষ্টা করেন, নিয়ম কানুন জানার চেষ্টা করে, কি হলে কি হয়। এখন আমি যে এখানে সিন্স হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, হি সাকসিডেড, এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু সিন্স আছে, সিন্স দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। এইটা কিন্তু একটা নিয়ম, এটা কিন্তু একটা ইন্ডিকেটর, এটা একটা সিগন্যাল যে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, সিন্স হি ওয়ার্ক হার্ড, যেহেতু সে কঠোর পরিশ্রম করেছিল, এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিন যেহেতু আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বোঝার আরেকটা নিয়ম। হ্যাঁ, যে আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বলি যে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। সেইটা বুঝাতে গেলে কিন্তু আরেকটা সমস্যা হলো, আপনি যদি ফ্রেজ এবং ক্লজ ঠিক মতো না বুঝেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি অর্থটা বোঝেন, তাহলে আপনি বুঝার খুব ক্লোজ, মানে খুব কাছাকাছি চলে যাবেন। হ্যাঁ, এই জন্য অর্থটা বোঝা কিন্তু খুব জরুরি। তা বলছিলাম যে এখনকার বাচ্চারা কিন্তু অর্থ জানার চেষ্টা করে না। শুধু নিয়ম কানুন লিখে রাখবে খাতার মধ্যে, কিন্তু নিজেরা কখনো দেখে না। আর যখন যখন নিজেরা প্র্যাকটিস করে, তখন দেখে দেখে করে। দেখে দেখে করলে একটা বিপদ হলো, যে সে যখন ইয়েতে যাচ্ছে পরীক্ষায়, যখন সে পরীক্ষা হলে বসছে পরীক্ষা দেওয়ার জন্য, তখন কিন্তু তাকে ওই যে অভ্যাসটা যে দেখে দেখে লেখা, এই নিয়ম কানুনগুলো একটু দেখে নি, সেটা কিন্তু পরীক্ষা হলে এটা আর পারছে না। এই জন্য বাস্তবে, ইন রিয়েলিটি, he or she cannot answer any question of transformation। এই ট্রান্সফরমেশন চ্যাপ্টারে তারা কিন্তু এটা ওইভাবে তারা ফ্রিলি কোনো কিছু করতে পারছে না। দে ক্যানট আনসার দ্য কোশ্চেন ইন্ডিপেন্ডেন্টলি। তারা অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। হ্যাঁ, এই যে নিয়ম কানুন বেশি আলোচনা করতে গেলে আপনার এই সমস্যা, এই জন্য বোঝাটা খুব জরুরি। সেন্টেন্সের অর্থ যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে কোনো একটা প্রশ্ন সলভ করার খুব কাছাকাছি চলে যাবেন। আচ্ছা, তো আরেকটা সেন্টেন্স আমি দেখি, এখানে বলা হয়েছে, আমি কিন্তু একটা প্রাইমারি, এটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার আমাদের। উই উইল টেক সাম সিরিজ অফ লেকচার্স ইন দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার আমি কিছু কয়েকটা লেকচার আপনাদেরকে দিব। এটা আই উইল মেক ইট ইজি অ্যান্ড অ্যাফোর্ডেবল অ্যাকচুয়ালি, যেটা আপনারা সবাই করতে পারবেন। হ্যাঁ, যেটা আমি আপনাদেরকে আই উইল মেক মোর ইজি। হ্যাঁ, এটা আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে বলা হচ্ছে, আমি আরেকটা সেন্টেন্স, সেটা হলো ইফ ইউ কাম আই উইল গো। মানে ইফ ইউ কাম মানে তুমি যদি আসো আই উইল গো। আমি এটা কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে ইফ আছে। হ্যাঁ, ইফ থাকলে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই যে এটা কিন্তু বুঝার একটা নিয়ম, কমপ্লেক্স সেন্টেন্স ইফ দিয়ে হয়, সিন্স দিয়ে হয়, হোয়েন হয়, ওয়াইল হয়। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়, কমপ্লেক্স শুরু হয় মানে কিন্তু এইটা আমরা যখন এগুলো দিয়ে শুরু করছি, ওই যে অ্যাজ, ইফ, সিন্স, হোয়েন, হোয়াইল, হ্যাঁ, এইগুলো যদি শুরু করি, তখন কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। আবার এটা নট নেসেসারিলি যে এটা সবসময় এটা আমার সেন্টেন্সের প্রথমে থাকা লাগবে। আপনি এট দ্য মিডিল, ইউ ক্যান অলসো ইউজ ইট এট দ্য মিডিল অফ এ সেন্টেন্সের মিডল এও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি যখন বুঝে যাবেন, তখন কিন্তু এটা আপনার যদি ইজি হয়ে যাবে।
আচ্ছা, এখানে বলেছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো, এটা হলো একটা সেন্টেন্স, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এটা আমরা যখন নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা মানে যখন চেঞ্জ করার চেষ্টা করব, আমি আজকে আপনাদের বিগিনিং অফ দিস ইয়ে মানে শুরুটা নিয়ে আলোচনা করছি। যদিও আমি কিন্তু দুই একটা ক্লাস এটা এর উপর নিয়েছি, কিন্তু এটা ইট উইল কাভার ইন সো লেস ক্লাসেস। হ্যাঁ, এটা এই ফিউ ক্লাসেস দিয়ে এটা কয়েকটা ক্লাস দিয়ে, এই কাপল অফ ক্লাস দিয়ে হবে না, দুই একটা ক্লাস দিয়ে আসলে হবে না। এটাকে অনেকগুলো ক্লাস আমার লাগবে। হ্যাঁ, এখানে আরো আপনাদের বলেছি যে ভয়েস চেঞ্জের ব্যাপারটা কিন্তু ট্রান্সফরমেশনের মধ্যে আলোচনা হয়। তো আমি আপনাদের যে এগুলো নিয়ে আলোচনা করলাম, যে আজকে একটু রিক্যাপ করছি, সেটা হলো এগুলো নিয়ে আলোচনা করার সময় এগুলো কি কি লাগবে আপনাদের হলো কম্পারিজন, ডিগ্রি অফ কম্পারিজন, ওই যে বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, পজিটিভ, সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এইগুলো বিষয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হচ্ছে। তারপর হলে ভয়েস নিয়ে আলোচনা করা হবে, তারপরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড নিয়ে আলোচনা করা হবে, পজিটিভ, নেগেটিভ, এইগুলো নিয়ে আলোচনা করা হবে। আমি ধীরে ধীরে এগুলো সব আলোচনা করব ইফ ইউ স্টে কানেক্টেড উইথ মি। আর হলো আহ, আপনি আপনাদের আমি নেক্সট ক্লাসে আপনাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড কিভাবে চেনা যায়, কিভাবে আর জানা যাবে, আমি একদম ইয়ে থেকে এট দ্য গ্রাউন্ড লেভেল, আমি গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের অবশ্যই শেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, তা আজকে ক্লাস এখানে শেষ করছি। আজকে সারাংশটা হলো আপনাদের যেটা বলেছি সেটা হলো আপনাদের, আপনারা যদি যদি এই যে ফ্রেজ, ক্লজ, হ্যাঁ, এই যে আবার হলো ডিগ্রি অফ কম্পারিজন, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই বিষয়গুলো যেমন ওই যে বললাম বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, বিগ, বিগার, বিগেস্ট, এই বিষয়গুলো একটু যদি দেখে রাখেন তাহলে আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আই হোপ ইউ উইল মিট মি ইন দ্য নেক্সট ক্লাস।